আমি সঞ্জয়, ২২ বছরের ছেলে। আমার বাড়ি বর্ধমান জেলায়। আমাদের পরিবার বলতে আমরা ৬ জন। আমার দাদু নিমাই ৬৪ বছরের। আমার ঠাকুমা নেই, মারা গেছে। আমার বাবা জীবন, এখন বয়স ৪৪ বছর। আমার মা পূর্ণিমা, ৪২ বছর বয়স। আমার মায়ের মা গীতা দেবী, বয়স ৫৮ বছর। আর আমার পিসি মালা, বয়স ৪০ বছর। আরও ৩ জন লোক আছে যারা আমাদের চাকর। ২ জন মহিলা, ১ জন পুরুষ। ২ জন মহিলার নাম আশা ও লতা। আশার বয়স ৩৫ বছর আর লতার বয়স ৩০ বছর। এদের বাবা কুমার কাকা, তার বয়স ৫০ বছর। আমার দাদুরা ২ ভাই, নিমাই ও নিতাই। আমার দাদু বড়। দাদুর মা চম্পা দেবী। দাদুরা থাকত আসানসোলে। দাদুদের বাড়ি বলতে কিছুই ছিল না। স্টেশনে লাইন পারে বস্তিতে থাকত। ২টো ঘর বেড়া দেওয়া। সামনের দিকে রেল লাইন আর ঘরের পিছনে জঙ্গল। এখন গল্পটা দাদুর মুখে বলবো। আমার বাবা গঙ্গা কয়লার ব্যবসা করত। শুধু আমার বাবাই নয়, বস্তিতে আরও ১৫টা ঘর ছিল, তারাও কয়লার ব্যবসাই করত। কয়লার ব্যবসা বলতে রাতের বেলা চলন্ত কয়লা ভর্তি মালগাড়ি থেকে কয়লা চুরি করে ভোরবেলার মধ্যে মাল বস্তায় ভরে বেচে দেওয়া। মাল কেনার লোক আগে থেকেই ঠিক করা থাকত। আর পুলিশ প্রত্যেক শনিবার ঘর থেকে টাকা নিয়ে যেত। আমার বয়স তখন ১৬ আর ভাইয়ের ১৪ বছর। আমার মা চম্পা দেবী, বয়স তখন ৪০ বছর। দেখতে অনেক সুন্দরী। শুক্রবার রাতে মালগাড়ি আসত না, তাই রাতে বাবা বাড়িতেই থাকত। আর শনিবার সকালে ১০টার সময় বাবা বেরিয়ে যেত মালের টাকা আনতে। সন্ধে ৬টার সময় ফিরত। বাড়িতে ফিরে ২ ঘন্টা বিশ্রাম করত, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ত কয়লা নামাতে। কয়লা নামানোর জন্য যেতে হতো আসানসোল থেকে আরও ৬টা স্টেশন আগে। সেখানে থেকে চলন্ত মালগাড়িতে উঠে বস্তায় কয়লা ভরে আসানসোল ঢোকার আগে মালগাড়ি থেকে কয়লা বোঝাই বস্তা নামিয়ে নেওয়া হতো। আমার বাবা ১০ বস্তা কয়লা নামত। ১ বস্তা কয়লা ৫০০ টাকায় বিক্রি হতো। আমার বাবা এক রাতে ৫,০০০ টাকা আয় করত। এর মধ্যে বস্তা পিছু ২০০ টাকা দিতে হতো পুলিশকে আর বস্তা পিছু ২০ টাকা দিতে হতো কমিটিকে। কমিটি হলো যারা কয়লা নামাতে যেত, প্রায় ২০ জন, তাদের কমিটি। কারোর বিপদ হলে কমিটি টাকা দিয়ে সাহায্য করত। এইভাবেই চলছিল আমাদের জীবন। আমরা দুবাই যখন ছোট ছিলাম তখন রাতে মা বাবার কাছেই শুতাম। আমার বয়স তখন ১২ বছর। মোটামুটি সব ব্যাপারে গান হয়েছে, বিশেষ করে ঠাকুর ডুবানোর ব্যাপারে। কারণ আমাদের বস্তিতে রোজ কারোর সাথে কারোর যোগটা লেগেই থাকত। কারণ বস্তিতে বেশিরভাগ লোক লাল পানি খেত। রাতে অন্ধকারে জুয়ান ছেলেরা যার বুকে সামনে পেত ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কাজ করে দিত। সকাল হলেই যোগটা শুরু, তারপরে জানা যেত রাতে তার বুকে কেউ কাজ করে দিয়েছে। আর পাজি কথা তো বাচ্চা থেকে বুড়ো সবার মুখে থাকত। আমরা দুভাই কাউকে পাজি কথা বললে মা জানতে পারলে খুব মারত, বেশি মারত আমাকে, কারণ আমি বড়। আবার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসত, কারণ আমি ছোট থেকেই টাকা ইনকাম করতাম। আমি বাবার থেকে টাকা নিয়ে একটা কুডুল কিনেছিলাম। সেটা নিয়ে চলে যেতাম জঙ্গলে। জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতাম বস্তিতে। যা টাকা পেতাম সব মাকে দিয়ে দিতাম, মা ও খুব খুশি হতো। ভাই সারাদিন বস্তির ছেলেদের সাথে আড্ডা মারা আর খেলা করে বেড়ায়। সেদিন ছিল শুক্রবার, বাবা বাড়িতে। আমি কাঠ কেটে বিকেলে ফিরলাম। বাড়িতে মাংস রান্না হলো। আমি আর ভাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি জানতাম বাবা আজ শুধু মাংস না, লাল পানিও এনেছে। বাবা ছুটির দিনেই লাল পানি খেত, তাও বাড়িতে। আমার ঘুমিয়ে যাওয়ার পর বাবা মা একটা মাদুর নিয়ে বাড়ির পিছনে বাগানে চলে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্ন দেখছিলাম। আমি কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যাচ্ছি। যখন নিচে পড়লাম আর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম চৌকিতেই শুয়ে আছি আর বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ঘরের টিনের চালে খুব আওয়াজ হচ্ছে। একটু পরে শুনতে পেলাম বাবা আওয়াজ ঘরের পিছনের দরজার দিক থেকে। খুব আস্তে আস্তে বলছে, ধুর, ঠাকুর ডুবানোর সময় এই বৃষ্টিটা আসার ছিল, আজ ২ সপ্তাহ হয়ে গেল ঠাকুর ডুবানো হয়নি। বুঝতে কিছু বাকি রইল না, বাবা মাতাল হয়ে মাকে বলছে। পরের কথার আওয়াজ শুনে অবাক হলাম। মা বলছে, চুপ করে, পাজি ছেলেরা ঘুমাচ্ছে, তোর একার শুধু জ্বালা নাকি? আমার খিদে কি নেই? আমিও তো ২ সপ্তাহ কাজ করে নিতে পারিনি, এমনকি শনিবারেও পারিনি। আমি শনিবারে কথাটা শুনে চমকে উঠলাম। শুনে মাথায় প্রশ্ন এলো, শনিবার তো বাবা রাতে থাকে না, তাহলে কে? যাই হোক, মার কথা বাবাকে বলছে, চুপ করে এদিকে আয়, আওয়াজ করিস না, ছেলেরা উঠে গেলে আর পারবি না, আমারও কাজ করানো হবে না। এটাও বুঝে গেলাম মাও লাল পানি গিলছে।
তা না হলে বাবাকে তুই তকারি করছে। কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, খালি শুনছি। সকালে ঘুম থেকে উঠে দেখি নিচে কোনো বিছানা নেই। এটা বুঝলাম বাবা মা আগেই উঠে পড়েছে। বাইরে এসে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, তবে এখন কোনো বৃষ্টি নেই, রোদ জলমল করছে। একবার মনে মনে ভাবলাম আজ আর জঙ্গলে যাব না, আবার ভাবলাম বাড়িতে বসে কি করব। ভাবার কারণ বৃষ্টির দরুন গাছ পিছল থাকে তাই। সকালে খেয়ে বেরিয়ে পড়লাম, কুডুল নিয়ে বাবা চলে গেল কয়লার টাকা আনতে। আমি জঙ্গলের দিকে হাঁটা লাগলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কাল রাতের কথা। খুব ইচ্ছা হচ্ছিল দৃশ্যগুলো দেখতে, কিন্তু কপাল খারাপ, অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তবে যা অনুভব করেছি আর যা শুনেছি তাই বা কম কি। ভাবতে ভাবতেই শক্ত হয়ে গেল। এখন পরন্ত কোনো দিনও হাতের কাজ করিনি। যাই হোক, জঙ্গলে কাঠ কাটলাম। বাড়ি ফিরতে বিকেল হয়ে গেল। এইভাবেই কাটছিল দিন। কেটে গেল আরও 4টে বছর। পাল্টে গেছে আরও অনেক কিছু, আমাদের ঘর একটা থেকে দুটো হয়েছে। এই 4 বছরের মধ্যে কিছু কিছু ঘটনা যেগুলো আমার মনে দাগ কেটেছে। আমার প্রথম হাতের কাজ করা। আমি সকালবেলা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। যেখানটা কাঠ কাটছিলাম একটা বড় পুকুরের পাশে। আর এই পুকুরটাই বস্তির মহিলারা স্নান ও কাপড় ধুতে আসে। তাই এদিকে কোনো পুরুষ আসে না, আমিও কোনো দিন আসি না। আজ কি মনে হলো চলে এলাম। অনেক উঁচুতে গাছে বসে কাঠ কাটাচ্ছিলাম, হঠাৎ কুডুলটা হাত থেকে পিছলে গেল, নিচে কোথায় পড়ল উপর থেকে দেখতে পেলাম না। নিচে নেমে এসে কুডুল খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে একদম পুকুরের ধারে চলে এলাম। পাশেই পুকুর ঘাট, মাথা নিচু করে খুঁজছিলাম। মাথাটা তুলতেই দেখলাম দুজন মহিলা কাঁধে গামছা নিয়ে ঘাটের দিকে আসছে। আমি মহিলা দুজনকেই চিনি, কারণ বস্তির সব ঘরেই আমি কাঠ বিক্রি করি। কালী মাসিমা, আরেকজন মোনা বৌদি। দুজন মন দিয়ে গল্প করছে। ওদের দেখেই আমি মাটিতে শুয়ে পড়লাম, ভয়ে যদি দেখে ফেলে বস্তিতে আমার ভালো সুনাম আছে। কারণ আমি কোনো নেশা করি না আর ছোট থেকে কাজ করি। দেখতে দেখতে দুজনে একদম আমার চোখের সামনে চলে এলো। বৌদি ঘাটে বসে পড়ল আর মাসিমা দাঁড়িয়ে খুলতে লাগল কাপড়। এই প্রথম আমার একসেট মেয়ে দেখা, আমার শরীর পুরো পাথর হয়ে গেল, হাত কাঁপতে লাগল, চোখের পাতা পড়ছে না। দুজন পুকুরে চান করতে শুরু করল। স্নান হয়ে গেল, দুজনে কাপড় ধুলো, তারপর গামছা দিয়ে গা মুছে চলে গেল। কিন্তু মাসিমার শরীরটা আমি ভুলতে পারছি না। ওইখানে হাতের কাজ করতে লাগলাম। শরীরটা হালকা হলো। বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর মাথায় এলো কুডুল খুঁজতে হবে। উঠে খুঁজতে লাগলাম। পেয়ে গেলাম কুডুল নিয়ে যা কাঠ কেটেছিলাম সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটলাম। জঙ্গল থেকে বেরিয়ে যেই সামনে তাকালাম দেখি মা আসছে। আমায় দেখে বলল, কিরে আজ তাড়াতাড়ি চলে এলি? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না। মা বলল, কি হয়েছে বাবা, কোথাও লেগেছে নাকি? জ্বর এলো কিনা? কপালে হাত দিয়ে দেখল, না জ্বর নেই। আমি মনে মনে বললাম, আমি তো জানি কি হয়েছে। মা পিঠের হাত বুলিয়ে বলল, যাও ঘরে গিয়ে স্নানটা সেরে নাও। আমি পুকুর থেকে স্নান করে আসি, এসে খেতে দেব। মায়ের কথা শুনে চমকে উঠলাম। আমার মাথায় তো একদম আসেনি, মা ও পুকুরেই চান করে। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। আমি ঘরে চলে এলাম, কাঠগুলো জায়গা রেখে একটু জল খেলাম। মাথা কাজ করছে না। না, মা এসে পড়বে, চানটা করে আসি। গামছা নিয়ে বেরিয়ে গেলাম। আমরা বস্তির পুরুষরা সব লাইনের ওপারে চান করতে যায়। অনেকটা হেঁটে যেতে হয়। একটা পাড়া আছে, গোটা 30 ঘর লোক একটা ছোট নদীর পাড়ে, নদীতে সব চান করে। চান করে নিলাম, গামছা পরে লুঙ্গি ধুয়ে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরছি। পাশে বাগান থেকে একটা আওয়াজ কানে এলো, মনে হলো ভাইয়ের আওয়াজ। বাগানে ভিতরে ঢুকেই যা দেখলাম, মাথা গরম হয়ে গেল। দেখি ভাই আর 4টে ছেলে বসে লাল পানি খাচ্ছে। আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, দাদা তুই বললে দৌড় মারল। আর 4টে ও পালালো। ওদের আমি চিনি, আমাদের বস্তির ছেলে। আমি বাড়ির দিকে হাঁটা লাগলাম আর চিন্তা করলাম মোনা বৌদি যা বলছিল সবই সত্যি। বাড়িতে এসে লুঙ্গি দড়িতে শুকাতে দিলাম। আমার ঘরে ঢুকে একটা হাফ প্যান্ট পরে নিলাম, চুল আঁচড়ে মায়ের ঘরে গেলাম। ঘরে ঢুকে দেখলাম মা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে আর বাবা ঘুমিয়ে আছে চৌকিতে। মাকে বললাম, খেতে দাও। মা বলল, এই তো দিই বাবা। মা বসে ভাত বার করছে আর আমি মাকে ভালো করে দেখছি। খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম, বাবা খেয়েছে? মা বলল, তোর বাবাকে খেতে দিয়ে আমি চান করতে গেছি। আবার সেই পুকুরের কথা মনে পড়ল, মাসিমার দৃশ্য। যা হোক করে খেয়ে উঠে পড়লাম। মাকে বললাম, আমি শুতে যাচ্ছি। মা বলল, ঠিক আছে। আমার ঘরে এসে চৌকিয়ে শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে চিন্তা করছি মা ও পুকুরে চান করতে যায় তাহলে কি মা ও একসেট হয়ে চান করে মাসিমার মতো। মাকে একসেট হলে কেমন লাগবে ভাবতেই কেমন যেন হলো। শুয়ে চিন্তা করলাম মাকে পুকুরে চান করতে দেয়া যাবে না। যদি অন্য কেউ মাকে একসেট দেখে ফেলে, মার চান করা ঘরেই ব্যবস্থা করতে হবে। আর ভাইয়ের ব্যাপারটা বাবার সাথে আলোচনা করতে হবে। ভাইয়ের কথা মনে পড়তে আবার চিন্তা এলো কোথায় পালালো পাজিটা, এখনো ঘরে এলো না। এটাও মনে হলো ওর কপাল আছে অমন একটা মেয়েকে কাজ করে দিল। আর আমি এখনো কাউকে কাজ করে দিতে পারলাম না। কালী মাসিমা মাঝে মাঝে আমাদের ঘরেও আসে। মাসিমা ঘরে ঘরে কাপড় বিক্রি করে। মায়ের সাথে খুব আলাপ আছে, সুখ দুঃখের কথা হয়। শুয়ে শুয়ে বিকেল হয়ে গেল, এখনো ভাই এলো না। হঠাৎ বাইরে কে মাকে ডাকছে চম্পা চম্পা করে। বেরিয়ে দেখি মাসিমা। মনে মনে বললাম অনেক দিন বাঁচবে, মনে করতে না করতেই এসে হাজির। মাসিমা আমায় দেখে বলল, কি নিমাই কেমন আছিস? আমি বললাম ভালো। তুমি কেমন আছো মাসিমা? তা তুই কাঠের টাকা নিতে তো এলি না বাবা? আমি বললাম, ও মাসিমা টাকা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার যখন মনে হবে মাকে কাপড় দিয়ে মিটিয়ে দিও। আমি মাকে বললাম, মাসিমাকে বসতে দাও। মা বলল, ঘরে এসো দিদি, একটু চা খেয়ে যাও। মাসিমা মাকে বলল, চম্পা একটা হীরের টুকরো ছেলে পেয়েছিস তুই। বুঝতে পারলাম আমার কথা বলছে। মা বলল, শুধু কি আমার ছেলে তোমার নয়? মাসিমা, হ্যাঁ বাবা। বাবা ঘর থেকে বেরিয়ে এলো। আমি বাবাকে আমার ঘর ডাকলাম। বাবাকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে। বাবা ঘরে ঢুকে চৌকিতে বসল। বল, কি বলবি? আমি বললাম, ভাই যে ব্যাপারে কিছু খবর পেয়েছ? বাবা, কি হয়েছে ভাইয়ের? আমি বললাম, বাজে বাজে ছেলেদের সাথে মিশছে, লাল পানি খাচ্ছে আর বস্তিতে অকাজ করে বেড়াচ্ছে। বাবা রেগে বলল, আসুক, আজ পিটিয়ে লম্বা করে দেব। আমি বাবাকে বুঝিয়া বললাম, মারধর করে কোনো লাভ হবে না। বাবা, কি করা যায় বলতো? আমি বাবাকে বললাম, ওর বন্ধুদের থেকে আলাদা করতে হবে। বাবা বলল, তোমার সাথে কাজে নিয়ে যাও, সারা রাত জেগে থাকবে, সকালে তোমার সাথে আসে ঘরে ঘুমাবে, বন্ধুত্ব সব ছেড়ে যাবে। বাবা, তুই ঠিক বলেছিস, আজই নিয়ে যাব। আমি বললাম, না, আজ না, কাল থেকে। আমি বাবাকে বললাম, তুমি বুঝতে দেবে না, আমি তোমায় সব বলেছি। বাবা, ঠিক আছে। বাবা বেরিয়ে গেল কাজে। মাসিমাও চলে গেছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা, চা দাও। চা খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম, মাসিমা কি বলল? মা তোর খুব সুনাম করছিল আর তোর ভাইয়ের গুণগান করছিল, আর বলল কালিদি তোকে একবার ওর ঘরে যেতে বলেছে। আমি বললাম, কেন? মা বলল, ওই সামনে মঙ্গলবার তোকে নিয়ে হাটে যাবে। আমি বললাম, কেন, আমাকে নিয়ে কেন? মা বলল, আমি জানি না, তুই জানা গিয়ে জিজ্ঞাসা কর আমায়, এত বোকাশোনা, আমার মাথা গরম আছে। আমি চমকে উঠলাম, মা তো এরকম ব্যবহার করে না, তাও আমার সাথে। আমি ফট করে মায়ের হাতটা ধরে হাত বুলতে বুলতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার কাছে বসিয়ে মা একটু ঠান্ডা হয়ে বলল, এক ছেলে, হীরের টুকরো আর একটা অপদার্থ। আমি বুঝে গেলাম মাসিমা সব বললে দিয়েছে মাকে বৌদির কথা। আমি মাকে বললাম, তুমি ভাইকে কিছু বলবে না, আমি ওর সব ব্যবস্থা করে ফেলেছি। মা আমার হাতটা চেপে ধরে বলল, তুই দেখ বাবা, তুই পারবি ওকে সোজা করতে, তুমি চিন্তা করো না, তুমি শুধু চুপ থাকবে। আমি যাই তাহলে মাসিমার কাছে বলে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়েছি, দেখি ভাই আমার ঘরে ঢুকলো, আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরল, বলল, দাদা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন লাল পানি খাবো না, তুই বাবাকে বলিস না। আমি ওকে ধরে চৌকিতে বসলাম আর বললাম, শুধু কি লাল পানি খাস আর মোনা বৌদি? ও চমকে উঠল, তুই কি করে জানলি? আমি, তুই ভাবিস তোর কিছুই খবর রাখি না। আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। ওকে চুপ করিয়া বললাম, আমি কাউকে কিছু বলিনি। তুই যা, চান করে আয়, লাল পানির গন্ধ বেরোচ্ছে। ও চান করতে চলে গেল। আমি আবার মায়ের কাছে গেলাম, মাকে বললাম, ভাই এসছে, তুমি কিন্তু কিছু বলবে না, ওকে বুঝতে দেবে না, তুমি সব জানো। মা বলল, ঠিক আছে, আমি আসছি বলে বেরিয়ে পড়লাম। মাসিমার ঘরের সামনে পৌঁছে ডাক দিলাম। মাসিমা বেরিয়ে বলল, বাবা এসেছিস, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে দেখি একটা হারিকেন জ্বলছে, মাসিমা শুধু শাড়ি পরে। আমি ঘরে যেতেই মাসি ঘরের দরজা বন্ধ করে দিল। আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম কি হতে চলেছে। মনে মনে খুশিও হচ্ছিলাম। এবার বুঝি আমার শুক্তি হল। মাসিমা দরজা বন্ধ করে আমার পাছে এসে বসল। তারপর বলল, বাবা একটা কথা বলবো তোকে, কিন্তু রাখতে হবে। আমি বললাম, কি কথা? মাসিমা বলল, আমার অনেক দিনের ইচ্ছা, তোর মতো একটা জোয়ান ছেলেকে দিয়ে কাজ করিয়ে নেব, প্লিজ তুই না করিস না। আমি তো মনে মনে এটাই চাইছিলাম।
আমি মাসিমাকে বললাম, তুমি একটা আবদার করেছ আর আমি সেটা রাখব না, তা কি হয়? বলেই ঝাঁপিয়ে পড়লাম।